সুধী দর্শক মণ্ডলী, শুরু করছি সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠান এটিএন সংলাপ। আমাদের আজকের বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক স্থবিরতা। আমাদের সাথে আজকে স্টুডিওতে রয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এবং আমাদের সাথে আরও রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব ইলিয়াস খান। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/ATN বাংলা অনলাইনে। আমি প্রথমেই কথা বলবো জনাব ইলিয়াস খান আপনার সাথে, যে আমাদের আজকের যেই বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত জনজীবনে দুর্ভোগ, এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি? না, আপনাকে ধন্যবাদ এবং আমার সব আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মোশাররফ ভাই এবং অনুষ্ঠান যা দেখছেন, আসলে এটা সবচেয়ে বড় প্রবলেম এই অর্থে এটি প্রত্যেকটা মানুষকে ছুঁয়ে যাবে, সব কিছুই ছুঁয়ে যায়। ধরুন, নানা সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক সংস্কার নিয়ে চিন্তা করে না। গঠন সংবিধান কী হবে, অন্যান্য যে বিষয়গুলোর কথা বলা হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু চিন্তা করে না। তারা চিন্তা করে একটু নির্বিঘ্নে ঘুমানো, আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করতে যেতে পারে, পণ্য কিনতে পারে। কিন্তু খুব দুর্ভাগ্যজনকভাবে 3 মাস হয়ে গেল, 3 মাস কয়েকদিন হয়েছে, এটি কিন্তু দ্রব্যমূল্য কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। রাজনৈতিক সরকারগুলোর মতোই কি বলে, তারা বলছেন যে সিন্ডিকেটের কারণে তারা পাচ্ছে না। আপনি নিশ্চয়ই জানেছেন যে গত 1-1.5 সপ্তাহ আলুর দাম 15 টাকা বেড়েছে কেজিতে, এবং আলু এখন 75 টাকা। এটি খুব দুর্ভাগ্যজনক। মানুষ বাজারে গিয়ে তার যে কাঙ্ক্ষিত পণ্য যেগুলো কিনতে চায়, কেউ কিনতে পারছে না। বলা হচ্ছে সিন্ডিকেটের কথা, কিন্তু আমার এই প্রশ্নটি শুধু এই সরকার না, সব রাজনীতি যারা করেন, যারা দেশ চালান, সবার কাছেই সিন্ডিকেট কি রাষ্ট্রের সরকারের চেয়েও বড়। ইট ইজ বিগ মেকানিজম, তাই না? কিন্তু সবাই একটি দোহাই দেয় যে সিন্ডিকেটের কারণে এটি দমন করা যাচ্ছে না। এটি আসলে মনে হয় এটা গবেষণা হওয়া উচিত। আপনারা বিশ্ববিদ্যালয় শিক্ষক আছেন, এই সংকটটা আসলে কোথায়? আমরা শুনি যে মধ্যস্বত্বভোগীদের কারণে, তারপর যে বাইরে থেকে যে পণ্যগুলো আনা হয়, কয়েকটি কোম্পানির কাছে সবাই জিম্মি হয়ে পড়েছে। 5টি বা 6টি কোম্পানি আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। এগুলো নিয়ন্ত্রণ করা উচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এত জনপ্রিয় কেন বাংলাদেশে? তিনি ক্ষমতায় এসেই 7ই নভেম্বরের পর 75, এর আগে তো দুর্ভিক্ষ হয়েছে, আমরা জানি না, অব্যবস্থাপনা ছিল। তিনি দ্রব্যমূল্য একদম প্রায় অর্ধেক করে ফেলেছিলেন। এটি তার, এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেমন দিনে ডাকাতি হতো। মোশাররফ ভাই আমাদের চেয়ে ভালো মনে আছে, আমাদের অল্প মনে আছে যে দিনেও ডাকাতি হতো। আমাদের পাশে মানুষ গিয়ে আশেপাশে যে পাট ক্ষেত, ধান ক্ষেত সেগুলোতে পালাতো, কিন্তু তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছিলেন একদম। আমি বললাম এই কারণে, এই সরকার কিন্তু একটি অন্যরকম সরকার। যেমন রাজনৈতিক সরকার যখন থাকে, তাদের কিন্তু অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণে যে ধরুন, এই যে সিন্ডিকেট বলি বা মধ্যস্বত্বভোগী বলি, এগুলোতে অনেক সময় রাজনৈতিক দলের লোকজন থাকেন। রাজনৈতিক নেতারা সবসময় তাদেরকে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না। বাট এই সরকারের কিন্তু সেই সুযোগটি ছিল, আমি মনে করি। আচ্ছা, আলোচনা সুবিধার্থে বলছি যে এটা কি এমন হতে পারে যে আমরা গত রেজিমও যেটা দেখেছি যে 30 টাকার কাছাকাছি আলুর দাম যেটা আপনি বলছেন ছিল, এখন এই 3 মাসে এমন কোনো বিশেষ কিছু ঘটেনি যার জন্য এটা 75 টাকা হয়ে যাবে প্রতি কেজিতে? মানে কত এখন আপনার কি মনে হচ্ছে যে, আমরা জানি সিন্ডিকেটগুলো গত রেজিমের লোকজনের হাতে মূলত ছিল, জি, কোনোভাবে তারা কি অন্তর্বর্তী সরকারকে বেকায়দা ফেলার জন্য এটাকে শক্তিশালীভাবে প্রয়োগ করছেন? হ্যাঁ, তা তো করছে, তা তো চেষ্টা করছে। কারণ যে গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, চুরি ডাকাতির মৎসব চলেছে, টাকা পাচারের মৎসব চলেছে, এবং এর ফলে একটি বিশাল বেনিফিশিয়ারি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে সব ক্ষেত্রে। শিক্ষকদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে একটা বিশাল বেনিফিশিয়ারি গোষ্ঠী কিন্তু সৃষ্টি হয়েছিল, এবং তারা খুব আরামায়েশে জীবন কাটিয়েছে, লুটপাট চালিয়েছে দুর্বিনীত শাসন ব্যবস্থার সহযোগিতায়। হঠাৎ করে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, বা তাদের যে আনন্দের দিনগুলো সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন তারা চাচ্ছে, এবং
এই পতিত স্বৈরাচারের পক্ষ থেকে এমন একটা ইমপ্রেশন নিশ্চয়ই আমরা সবাই দেখি যে তারা বোধহয় আবার ক্ষমতা চলে আসছে, এরকম একটা ভাব কিন্তু তারা সবসময় ধরে। কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার যখন ক্ষমতাচ্যুত হয় আর কেউ ফিরে আসতে পারেনি কিন্তু। এবং এবারের মানুষের মনে আরও একটি জিনিস কিন্তু, যে আমি এই কথাটি অনেক জায়গায় বলেছি, যে এই ভূখণ্ড থেকে 800 বছরে 2জন লোক পালিয়ে গেছে শাসক। একজন হচ্ছে লক্ষণ সেন, আমরা বইতে ছেলেবেলা সবাই পড়েছি, আরেকজন শেখ হাসিনা। শুধু ওই সব তো দেখে লাভ নেই, এই খুচরা চালাকে কিছু করতেছে, এই দ্রব্যমূল্য বাড়াচ্ছে, এই মাঝে মাঝে মিছিল বের করতেছে, মাঝে মাঝে সাবোটাজ করতেছে অনেক জায়গায়, এই যে নেত্রী আসছে এরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছে নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য। যে দলের 300 জন এমপি যারা বিনা ভোটের হলো, এটা বাংলাদেশে কোনোদিন হয়নি। 300 জন এমপি পালিয়ে যায়, এটা কোনোদিন ছিল বাংলাদেশে? কোনোদিন কিন্তু হয়নি। আগে তো ধরেন এরশাদেরও পতন ঘটেছে আমরা দেখি, কিন্তু এরশাদও কিন্তু পালিয়ে যায়নি। তিনি জেল খেটেছেন দীর্ঘদিন, কিন্তু তিনি কিন্তু পালিয়ে যাননি। তারপর যে -2 ফর্মুলা করা হয়েছিল, তখন বেগম খালেদা জিয়াকেও দেশের বাইরে পাঠানোর অনেক চেষ্টা হয়েছে, তিনি কিন্তু যাননি। তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এখন নানামুখী প্রচেষ্টা চলছে এই সরকারকে ব্যর্থ করা, বিএনপিকে মেলাইন করা, গণতান্ত্রিক শক্তি যেগুলো, যারা গণতন্ত্রের জন্য দীর্ঘদিন লড়াই করেছে বিএনপির নেতৃত্বে, সেই শক্তিগুলো মেলাইন করে নানা চেষ্টা চলে, নানা অপপ্রচার দেশে বিদেশে। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলো দেখলে সেগুলো চোখে পড়বে। কিন্তু এগুলো করে কোনো লাভ হয় না, কারণ যে দুর্বিনীত শাসন চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো এই রাষ্ট্রের মানুষ, একসময় কিন্তু আমাদের মনেই হয়েছিল যে এই পাথর বুঝি সরবে না। অনেকে বিশ্বাস করতেন যে আর কোনোদিন সরবে না বোধ হয়, কী বলে বায়োলজিক্যাল ডেথ ছাড়া বা এরকম কিছু। কিন্তু এগুলো কিন্তু সরে গেছে, বাংলাদেশের মানুষ কিন্তু সরিয়ে দিয়েছে এবং জীবন দিয়েছে। আপনি চিন্তা করছেন যে প্রায় 2000 মানুষ মারা গেছে খুব স্বল্প দিনের মধ্যে। আমাদের মুক্তিযুদ্ধের পরে এত অল্প সময়ে কিন্তু এত মানুষ কোনোদিন মারা যায়নি। সুতরাং এগুলো করে কোনো লাভ নেই। তবে এই সরকারকে আমি একটু অনুরোধ করতে চাই, তার প্রায়োরিটি ঠিক করা উচিত। তারা নানা সংস্কার করতে চাচ্ছেন, সংস্কার নিঃসন্দেহে ভালো দিক, বাট সংস্কার পরে আপনি যে প্রশ্নটি প্রথম করেছেন সেটি আগে দরকার। দ্রব্যমূল্য কমাতে হবে, পণ্যের দাম কমাতে হবে। আর মানুষের মাইন্ডসেটও, বাংলাদেশের মানুষ, আমি সরি টু সে, জানেন আপনিও বাইরে ছিলেন, আমরাও দেখি যে এই বিভিন্ন উৎসবে কিন্তু পণ্যের দাম কমিয়ে দেয়, সেল দেয়। কিন্তু একমাত্র দেশ যে উৎসব এবং পবিত্র উৎসবগুলো টার্গেট করে যে এই সময় মানুষের কাছ থেকে, আবার নিশ্চয়ই আপনি জানেন যে রমজানের আগে যখন যে সরকার থাকে বলেন যে এবারে কোনো পণ্যের দাম বাড়বে না, কিন্তু রমজানে পণ্যের দাম বাড়বেই। আমরা আবার আসবো আপনার কাছে, জনাব মোশাররফ হোসেন। আপনার সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, অনেক সরকার আপনি দেখেছেন। এটা আগেও যে সিন্ডিকেটের দৌরাত্ম্য একদমই ছিল না বিষয়টা তাও না। এই সিন্ডিকেটগুলোকে কেন ভাঙা সম্ভব হচ্ছে না, আপনার বিশ্লেষণ কি? দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের একটা প্রশাসন ব্যবস্থা রয়েছে, আমরা বলছি যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে হয়তো আগের রেজিমের অনেকেই রয়ে গেছে, কিন্তু তারপরেও এই যে দৌরাত্ম্য এবং যেটার জন্য জনমনে একটা নেগেটিভ ধারণা বা একটা জায়গা তৈরি হয়ে গেছে অলরেডি এই অন্তর্বর্তী সরকারের প্রতি, তারা পারছে না দৈনন্দিন জীবনযাপন ঠিক করে চালাতে। এই ক্ষেত্রে আপনি কি বিশ্লেষণটা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক এবং দর্শক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই সরকারের কাছে কিন্তু মুখ্য দুটি কাজ কিন্তু এর সামনে। একটা হলো বাংলাদেশের যে গণতন্ত্র লাইনচ্যুত হয়েছে সেটাকে লাইনে ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটা নির্বাচন। এর পাশাপাশি তার কিন্তু আরেকটা দায়িত্ব আছে, সেটা হলো সরকার পরিচালনা। এটা তাদের মনে রাখতে হবে। তো এই সরকার পরিচালনা করতে গিয়ে মানুষের এই যে প্রতিদিনের জীবনযাত্রা, এটাকে নিয়ন্ত্রণ করা, এটাকে তাদের একটা কন্ট্রোলের মধ্যে রাখা, এটাই কিন্তু তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, একসময় আমরা দোষারোপ করতাম যে বিগত যে স্বৈরাচারী শাসকটি ছিল, যে তারা সিন্ডিকেশন, তারা বাজার নিয়ন্ত্রণ, নির্দিষ্ট ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার কারণে দ্রব্যমূল্য উদ্যোগতা এবং একচেটিয়া একটা ব্যবসা করে নিচ্ছে, এই ধরনের একটা অভিযোগ ছিল। এখন তো নাই, তাহলে আমরা কাকে দোষারোপ করব? এটা আমার ব্যক্তিগত মনে হয় যে সবচেয়ে বড় যেই সংকট এখানে তৈরি হয়েছে সেটা হলে এই সরকার একটা মেসেজ দিতে পারেনি যে আমি এই সকল অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেশনের বিরুদ্ধে।
আপনাকে একটা উদাহরণ আমি দেই। আপনার নিশ্চয় মনে আছে যে স্বৈরাচার এরশাদ যখন পতন হয়েছিল, তখন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা নিয়েছিলেন। উনি ক্ষমতা নেওয়ার পর উনি বলেছিলেন যে আমার মূল টার্গেট আগামী দিন একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন। এবং আমার এখনো মনে আছে, আমরা তখন ছাত্র আন্দোলনের নেতা না হলেও সক্রিয় কর্মী, যে 1951 মাত্র 3 মাসের ব্যবধান, 3 মাসও লাগে নাই তার, 3 মাসের ব্যবধানে আপনার স্পষ্ট আমার এখনো আমি চোখের সামনে আমার ভাসে যে একটা দড়ি দিয়ে বেঁধে একটা আনসারকে একটা বাস দাঁড়া করে দিয়ে উনি একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করেছিলেন। অর্থাৎ ওনার মেসেজটা ছিল আমি এটা করব। তো হয় ইন্টিরিয়াম গভর্নমেন্ট এটা পাচ্ছে না কেন? এটা পারে না একটা কারণ। এবং আপনার একটা মনে আছে আমার এখনো, শাহাবুদ্দিন সাহেব রাতারাতি সকল ইউনো, ওসি, ডিসিএসপি সব চেঞ্জ, যেগুলি বরিশাল আছে ওগুলি হয়তো রংপুর চলে গেছে, রংপুর যারা আছে বরিশাল। এখন হলো শেখ হাসিনা 16 বছর প্রশাসনকে মানে আমরা যেটা বলি যে 4 স্টেপ উনি করেছে, ফার্স্ট স্টেজ একটা, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। আপনি তো আজকে 3 মাসের অধিক ক্ষমতা, আপনি তো এখনো প্রশাসন চেঞ্জ করতে পারলেন না, তাহলে আপনি কিভাবে তাকে অ্যাক্টিভ করবেন? কিভাবে আপনি জনমুখী একটা প্রশাসন তৈরি করবেন? পারেন নাই। এখনো বাংলাদেশে আপনি দেখেন সেই শেখ হাসিনার পেতার তারা বসে আছে প্রশাসন, এখনো আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বারবার বলি তাদেরকে অ্যাক্টিভ করা যাচ্ছে না। কারণটা কি? অর্থাৎ তাদেরকে দিয়ে শেখ হাসিনা এই যে 16 বছরে যে অপকর্ম করিয়েছে, তাদের মধ্যে কিন্তু একটি অপরাধবোধ এবং একটা দুর্বলতা মারাত্মকভাবে কাজ করছে। সুতরাং আপনাকে যদি এই অবস্থা থেকে উত্তরণ করতে হলে আপনাকে একটা মেসিভ চেঞ্জ আনতে হবে, কিন্তু সেই ধরনের কোনো আমরা লক্ষ্য করি না। আরেকটা দরকার, আপনার এই সংকট মোকাবেলা করার যে ধরনের দক্ষ, সাহসী, অভিজ্ঞ এবং তারুণ্য নির্ভর একটা মানে উপদেষ্টা মণ্ডল দরকার ছিল, সেখানে আমাদের মনে একটা বিরাট ঘাটতি আছে। এটা অনেকটা এনজিও বেসড একটা প্রশাসন হয়ে গেছে। এখন আপনার জনগণের পালসটা তো আপনাকে বুঝতে হবে। আমরা ধরেন রাজনীতির কর্মী, আমরা বুঝি যে মোটামুটি এটুকু বুঝি যে একটা নেতা কর্মী আসলে কি তাদের ডিমান্ড হতে পারে বা এটা কীভাবে সংকট। এরা তো অনেকে এই অভিজ্ঞতাটা ওনাদের নাই, যার কারণে জনগণের পালসটা উনি বুঝতে পারেন। এই আমি আপনাকে বলি, এই যে মেনলি আপনার বাজার নিয়ন্ত্রণের জন্য 4টা জিনিস হলো মূল ইম্পর্টেন্ট। একটা হলো গভর্নমেন্টের বাজার মনিটরিং করা। আপনি কি 3 মাসে দেখেছেন খুব একটা দৃশ্যমান কোনো উদ্যোগ? আমি দেখিনি। একটা টাস্ক ফোর্স তৈরি করেছেন, এটা তো কাগজে কলমে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে। জি, আপনার টিসিবি আছে গভর্নমেন্টের, যদি কোনো ক্রাইসিস দেখা যায় সেটা মোকাবেলা করার জন্য সরকার সরবরাহ করে সেটাকে একটা কন্ট্রোলে আনবে। আমরা এই ঢাকা শহরে কিছু কিছু দেখি হয়তো, কিন্তু সারা বাংলাদেশে কি এর কোনো প্রভাব আছে? নাই। তারপর একটা ভোক্তা অধিকার আছে। আপনি কোথাও দেখছেন যে তারা কোনো অ্যাকশনে যাচ্ছে অথবা কোনো কার্যক্রম তাদের আছে? নাই। তারপর সর্বশেষ আপনি বললেন সিন্ডিকেশন, যে কথাটা ইলিয়াস খান বলেছেন, এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি, আজকে রাষ্ট্র যদি আপনার এই কিছু কিছু ব্যবসায়ীদের সহযোগিতা না করে এবং সিন্ডিকেশন ভাঙার উদ্যোগ নেয়, ধরেন আমি জানি যে ধরেন আপনি মনে করেন চিনি একটা বলি আমি 50-60 হাজার টন আমদানি করতে হয়, এটা বাংলাদেশে 5-6টা কোম্পানি ছাড়া পারে না। তৈল একই অবস্থা, অন্য আইটেম, এগুলি যদি সরকার যেখান থেকে আমরা আমদানি করি তাদের সাথে একটা যদি বাইলিটারাল একটা আলোচনার মাধ্যমে যদি এই ভলিউমটাও কমাতে পারে, অথবা যদি ব্যাংকের এলসি থেকে সহ্য করে অন্য সহযোগিতা দিতে পারে, সেই ক্ষেত্রে এই সংকট থেকে আমরা অনেকটা উত্তরণ আমরা করতে পারি। আমরা তো জানি ধরেন 5 জন হয়তো পেঁয়াজ আনে, 4 জন আলু আনে বা 3 জন চিনি আনে, এবং সরকার তো ধরে নিচ্ছে এই লোকগুলো বিগত রেজিমের। একজনের ক্ষেত্রে তো আমরা দৃশ্য না, এখানে একটা সংকট আছে আপনার, সেটা হলো এখানে যে ভলিউমটা হলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যদি মনে করেন হয়তো এই যে 5 জন 6 জনের হয়তো বিরাট গ্রুপ আছে, তারা সেইটা করছে। বাংলাদেশে কারা করে? আপনি বসুন্ধরা গ্রুপ করে, বাংলাদেশে কারা করে? এসালম গ্রুপরা করতো, বেক্সিমকো করতো, সিটি গ্রুপ করে, এরকম তো কয়েকটা গ্রুপ, এর বাইরে তো নাই। তো এই বাইরে এই গ্রুপগুলিতেও বিগত সরকারের সব বেনিফিশিয়ারি। তাইলে এই সিন্ডিকেশন ভেঙে দিতে আপনাকে কি করতে হবে? তাকে এলসির ক্ষেত্রে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, হয়তো জিরো মার্জিনে করতে হবে, অথবা গভর্নমেন্ট প্রণোদনা দিয়ে এলসি করাতে হবে। সেখানে তো ডলার সংকট মারাত্মক। অর্থাৎ এই যে সংকট কাটতে আমাদের একটা স্টেপ বাই স্টেপ সময় লাগবে, কিন্তু আপনি যদি গভর্নমেন্টকে তাৎক্ষণিক কোনো অ্যাকশন আপনি না নেয়, তাহলে তো এই সঙ্গে যার জন্য জনজীবনে কিন্তু একটি ব্যাপক অস্বস্তি। এবং আপনি যে কোনো লোকের কাছে দেখবেন যেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এই ইউনূস সরকারের উপর ছিল, অনেকের কাছে দেখেন যে হতাশা ব্যক্ত করে যে আমরা তো যা প্রত্যাশা করেছিলাম তা আমরা পাচ্ছি না। সরকারের তো ডলার সংকট আছে, তারপরেও তো
কিছু পণ্য নিজেরাও আমদানির চেষ্টা করতে করতে পারে, কিন্তু সেটা করছে না। যেখানে এর আমরা কারণটা হলো দেখছি কি? যে যুক্তরাষ্ট্র, না, যুক্তরাজ্য, ইউরোপ সব জায়গায় একই পণ্যের অনেক কম দাম। না আছে, এর জন্য ওই যে কথাটা আমরা বললাম যে যাদেরকে আপনি দিয়ে প্রশাসন চালাচ্ছেন তাদের তো এই এক্সপিরিয়েন্সটা নেই, এই অভিজ্ঞতাটা নেই, কারণ তারা অন্য প্রফেশনের লোক। আর তাছাড়া আরেকটু আপনি দেখবেন যে এখানে কিন্তু একটু এক্সপার্ট ওয়ারি হয়। যেমন যেমন আমরা কি দেখি যে আপনি যে কোনো লোককে কি আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় করতে পারেন, পররাষ্ট্রমন্ত্রী, সেখানে ওই এক্সপিরিয়েন্সের একজন লোক দরকার, একজন অর্থনীতি যে বুঝে থাকে অর্থমন্ত্রী করতে। কিন্তু এই সরকার আপনি দেখেন আজকে মানে আমি বলতে যে এই যে স্থানীয় সরকার প্রশাসন টোটাল সারা বাংলাদেশটা কন্ট্রোল করে, সেখানে একজন বৈষম্যবিরোধী তরুণ একজনকে দেওয়া হয়েছে, তার সেই অভিজ্ঞতা কতটুকু আছে এটা তো একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। এই সংকটগুলি সামগ্রিক অবস্থাকে একটা স্থবির অবস্থা তৈরি করে দিয়েছে, যার মাসুলটা কিন্তু আমরা জনগণ দিচ্ছি। এবং যার কারণে আমরা যে আশঙ্কাটা করছি রাজনৈতিক দলের প্রতি, আপনি দেখবেন আমাদের বিএনপির উপর দোষারোপ করছে, বিএনপি নির্বাচনের জন্য উতলা হয়ে গেছে। এখানে একটি মারাত্মক কারণ আছে। আমরা বলেছি ইউনূস সরকার যদি ব্যর্থ হয় এর জন্য আমাদেরকে চরম মাসুল কিন্তু দিতে হবে, কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু এখনো চতুর্দিকে উৎপেতে রয়েছে এবং নানাভাবে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং ইউনূসকে কিন্তু সফল হতেই হবে, ডক্টর ইউনূস সাহেবকে। তো সফল হতে হলে কি জনপ্রত্যাশাকে আপনি পূরণ করতে হবে, কিন্তু প্রত্যাশা পূরণের সেই ধরনের কোনো উদ্যোগ কি আপনি লক্ষ্য করেন? আমি তো দেখি না যে সেই ধরনের দৃশ্যমান কোনো উদ্যোগ আছে। আরে প্রশাসনের ঝাঁকুনি দেন, প্রশাসন আমরা যেটা শুনি বাইরে থেকে যে প্রশাসন নিয়ন্ত্রণ করছে নাকি আলী মজুমদার, উনি কে? উনি শেখ হাসিনার সময় ক্যাবিনেট সচিব ছিলেন। তারপরে তার কাছ থেকে একটি ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যাক্টিভিটিস আপনি কীভাবে চিন্তা করবেন? এখনো পর্যন্ত হাসিনার আমলের যারা বেনিফিশিয়ারি, আমরা নাম মানে উচ্চারণ করলে আমরা পাই যে এরা বেনিফিশিয়ারি, তারা প্রশাসনে বসে আছে, তারা এই সরকারকে সফল হতে দেবে? এইটা ভাবার কোনো কারণ নেই। জি, জনাব কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, রাষ্ট্র নিয়ে, সার্বিক জায়গাগুলো নিয়ে অনেক কাজ করেন। এখানে আমরা জানি যে ব্যবস্থাপনারও কিছু তত্ত্বগত জায়গা রয়েছে। আমরা বলি স্ট্যাবিলিটির কথা, হ্যাঁ, প্রিন্সিপাল ওয়াইজ। আমরা দেখছি যে জেনারেল ডি কর্পস, স্পিরিট ডি কর্পস রয়েছে, যেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এবং ট্রাস্ট ডেভেলপের জায়গা রয়েছে। এখন আমরা যে মিউজিক্যাল চেয়ারের মতো উপদেষ্টাদের অনেকের পদ দেখছি, যেমন জেনারেল সাকওয়াত অলরেডি এই 3 মাসে বোধহয় উনি 3টা মন্ত্রণালয়ের মধ্যে বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে। তা একটা স্ট্যাবিলিটি যদি একজন উপদেষ্টা না থাকে, তাহলে কিভাবে সে প্রশাসন যন্ত্রের সাথে তার সেই যুক্ততাটা করবে? এই যে জায়গাটা, সেই ক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা অনেক কমপ্লেক্স এবং এটার একটা কম্প্রিহেনসিভ দিকও আছে। আপনি দেখবেন যে যেভাবে আমরা পুঁজিবাদী অর্থনীতিটাকে পেয়েছি, আপনি যদি ক্লাসিক্যাল আইডিয়াগুলোর দিকে তাকান, দেখতে পাবেন যে পলিটিক্যাল ম্যানেজমেন্টটাকে কিন্তু সব অর্থনীতিবিদরা, ইভেন আপনি অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডোরাও কিন্তু শেষ পর্যন্ত পলিটিক্যাল ম্যানেজমেন্টটাকে প্রায়োরিটি দিয়েছেন। এই যে পলিটিক্যাল ম্যানেজমেন্টটাকে প্রায়োরিটি দিয়েছেন, এই ম্যানেজমেন্টটা আমরা যদি করতে না পারি, আপনি যত বেশি করেই সিন্ডিকেটের কথা বলেন, সেটা কিন্তু কার্যকর হবে না। তো এই পলিটিক্যাল ম্যানেজমেন্টটা আসলে কি? পলিটিক্যাল ম্যানেজমেন্টটা এখানে যে রাষ্ট্র পুনর্গঠন কিভাবে হলো, মানে রাষ্ট্র যে বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, বা যেভাবেই বলেন না কেন, তার যে পরিবর্তিত পরিস্থিতি, সেক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোর পুনর্গঠন কিভাবে হয়েছে, কারা এই ক্ষমতা কাঠামোতে পরিচালনার দায়িত্ব নিয়েছে, এবং সেই দায়িত্বের ক্ষেত্রে আমাদের আরো দুজন আলোচকও বলেছেন, অভিজ্ঞতার কথা বলেছেন, এবং এটাকে পরিচালনা করার জন্য যে স্কিল থাকা দরকার সে বিষয়গুলো আলোকপাত করেছেন। সেগুলো সত্ত্বেও আরেকটা ব্যাপার হলো, চেইনটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে সরকারি নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কটা কিন্তু অনেকটা, যতটা না বেশি পলিটিক্যাল, তার চেয়ে বেশি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ। কিন্তু এটা পরিচালিত হয় কিন্তু পলিটিক্স দ্বারা। চেইনটা অ্যাডমিনিস্ট্রেটিভ, কিন্তু পরিচালিত হয় কিন্তু পলিটিক্স দ্বারা। আবার সিন্ডিকেশনের ব্যাপারটা কিন্তু ইকোনমিক, কিন্তু সেটাও কিন্তু ভাঙা করার বিষয়টা বা সাস্টেইন করা না করা, এটাকে নষ্ট করা, এই সব কিছু কিন্তু আপনার পলিটিক্যাল ডিসিশন। সো ফাইনালি পলিটিক্যাল ডিসিশন সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই ডিসিশনটা নেওয়ার জন্যই কিন্তু যারা মন্ত্রিসভায় থাকেন বা ইন্টারিম গভর্নমেন্ট যদি বলেন, সেক্ষেত্রে যারা অ্যাডভাইজার আছেন, তাদের মধ্যে যে কোহেশন,
এবং তাদের মধ্যে যে কাজ করার ঐক্য, সেই ঐক্যটা যদি তীব্র হয় এবং তারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টগুলোতে মানে নেটওয়ার্কগুলোতে যথার্থভাবে নিয়ন্ত্রণ আরোপ করতে পারেন, তাহলে এটা একটা দিক হবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আবার আরেকটা দিক হবে এতে যারা যখনই কোনো ক্রাইসিস আসতেছে, যখনই কোনো প্রয়োজন আসতেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার, সেটা যেন তারা ঐক্যবদ্ধভাবে নিতে পারেন এবং গুরুত্ব নিতে পারেন, এই বিষয়টাকেও তাদের বাজারের মধ্যে প্রভাব ফেলবে। এছাড়া আমরা যেটা একটু আগে বলেছি যে ইকোনমিক যে কার্টেলগুলো, যেটাকে আমরা এখানে সিন্ডিকেট বলি, কার্টেলগুলো, এই কার্টেলের আলোচনা তো নতুন না। আপনি ইভেন 1913 সালে লেনিন যে মানে ইম্পেরিয়ালিজম দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, ওই যে বিখ্যাত বই লিখেছে, সেই বইয়ের মধ্যেও কিন্তু কিভাবে কার্টেল তৈরি হয়, সিন্ডিকেট তৈরি হয় ছোট ছোট পুঁজি থেকে বড় বড় পুঁজিতে গিয়ে গিয়ে, এই ব্যাখ্যা দিয়েছে। তো এগুলো থিওরিটিক্যাল আলোচনা যেতে চাই না, কিন্তু বলছি যে এই যে কার্টেল পুঁজিবাদী ব্যবস্থায় সিন্ডিকেট একটা আবশ্যক অংশ, এটা কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় ন্যাচারালি গড়ে ওঠে। এটাকে ভেঙে দেওয়ার জন্য পলিটিক্যাল ডিসিশন শক্তিশালী হতে হয়, স্ট্রং পলিটিক্যাল ডিসিশন হয়। ওই যে আমাদের দুইজন আলোচক বললেন যে ওনারা কেন নির্বাচন চান, ওনারা কেন দ্রুত ইলেকশন চান, ওনারা কেন এইসব বিষয়গুলো যে আলোচনা আসতেছে, এর প্রধান কারণ হলো যে যখনই লেজিটিমেট গভর্নমেন্ট থাকে, বৈধ গভর্নমেন্ট থাকে, এবং এই বৈধ গভর্নমেন্ট যদি দুইভাবে হয়, আমরা একটু আগে বলেছি, আমরা এতদিন ধরে বলেছি যে রেভলিউশন বা গণ অভ্যুত্থানের কারণে এক ধরনের বৈধতা আসে, আবার ইলেকটোরাল লেজিটিমেসিও আছে। তো ইলেকটোরাল লেজিটিমেসির সুবিধাটা কি, এখানে একটা পার্টি রিপ্রেজেন্ট করে, তো সেই পার্টি রিপ্রেজেন্টেশনের কারণে এটার একটা নেটওয়ার্ক থাকে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্ক থাকে, পলিটিক্যাল নেটওয়ার্ক থাকে, এবং ওই সিন্ডিকেটগুলোতে কিন্তু তার নেটওয়ার্ক থাকে, যে কারণে পার্টিকে সাস্টেইন করার জন্য, পার্টিকে ক্ষমতা রাখার জন্য, পার্টিকে আপহোল্ড করার জন্য অনেক সময় দেখা যায় যারা সিন্ডিকেটগুলো করছে তাদেরকে পার্টির থেকে অনেক বেশি শক্তিশালীভাবে মানে বিরত রাখার চেষ্টা করা যায়। এই সিন্ডিকেটটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা পয়েন্ট আছে, এটা লাস্ট পয়েন্ট, সেটা হলো আমি 3টা পয়েন্টের কথা বলছি আপনাকে। পলিটিক্যাল ডিসিশনের কথা বলেছি, এক্ষেত্রে ইউনিটির কথা বলেছি, আবার আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ নেটওয়ার্কে পলিটিক্যাল ডিসিশনের ইম্প্যাক্ট এবং কন্ট্রোলের কথা বলেছি, কার্টেল বন্ধ করতে বলছি, সিন্ডিকেট বন্ধ করতে বলছি। আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন যে অনেক সময় কিন্তু আমরা কার্টেলও দেখি না সেভাবে, পলিটিক্যাল ডিসিশনও প্রয়োজন হয়ে পড়ে না, অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু অনেকটা নিরপেক্ষ থাকে, তারপরেও দ্রব্যমূল্য বাড়তে থাকে। এর অন্যতম কারণ হলো সামাজিক যে মানে সমাজের মধ্যে যে ধ্বংস নষ্ট, সমাজের মধ্যে যে এক ধরনের লোভ তৈরি হওয়া, মানে ব্যক্তি মানুষটাকে কিন্তু অনেক সময় পারভার্টেড হয়ে যায়, বিকৃত হয়ে যায়। তো আমাদের দেখা যায় যে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে দাম কমে না, কারণ ব্যক্তি বিক্রেতা মনে করে আমি কেন কমে বিক্রি করবো যদি আমি 10 টাকা বেশি বিক্রি করতে পারি। এই জায়গাটা থেকে মানুষের মানবিক জায়গাটা, আরেকটা জিনিস আমরা জানতে চাচ্ছিলাম যে এই যে ধরেন কখনো ওই যে আগের 3টা কোনোভাবে কাজ করবে না। আপনি ব্যক্তিগত পর্যায়ে তো রাজাকে পৌঁছা সম্ভব না। এই জন্য আমরা যখনই দেখি, আমি যাকেই পাই তাকেই দেখি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। কিন্তু আরেকটা জায়গা আমরা একটু বুঝতে চাচ্ছিলাম, এই যে উপদেষ্টা পরিষদে যে এত দ্রুত চেঞ্জগুলো ঘটছে, আমরা মানে প্রায় প্রতি মাসেই বিভিন্ন ধরনের পরিবর্তন দেখছি। এখন আপনি যাদেরকে দিয়ে আপনি পলিসি ডিসিশন নিয়ে ইমপ্লিমেন্ট করাবেন, তাদের সাথে তো আপনার একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে না, যেখানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার, বিশ্বাসের দরকার, তারপরেই তো আপনার পলিসিটা তারা ইমপ্লিমেন্ট করবে। তা সেই ক্ষেত্রে এই যে পরিবর্তনগুলো ক্রমাগত হচ্ছে, সেগুলোর একটা বড় প্রভাব প্রশাসন এবং দেশের সার্বিক পরিস্থিতি, বাজার ব্যবস্থায় রয়েছে কিনা? না, সেটা তো অনেক কিছুরই প্রভাব আছে। তো এটা আর একটু ব্রড জায়গা থেকে দেখতে হবে। একটা হলো আপনি একটা বিধ্বস্ত প্রশাসন ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকার পেয়েছে। 15 বছরের যে সিন্ডিকেশন সেটাও সে পেয়েছে, ইনহেরিট করেছে, উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তৃতীয়ত হলো যে এই যে রাজনৈতিক অস্থিরতা, আইন শৃঙ্খলাগত অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা, এই সবগুলোকে একই সময়ে নিয়ন্ত্রণ করার জন্য অল্প কটা লোক যারা ইতিমধ্যে জাস্ট সরকার গঠন করেছে, এবং তাদের অনেকেরই আসলে না ঠিক এইভাবে প্রস্তুতি নাই এই ধরনের পরিচালনার ক্ষেত্রে। সেই প্রস্তুতি না থাকার কারণে প্রাথমিকভাবেই তো এক ধরনের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। সেই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য তাদেরকে একটু সময় দিতে হবে, এই কথা অনেকেই বলছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো
তারা কিন্তু শুধুমাত্র দৈনন্দিন মানে সরকারি কাজগুলো করছে না, তার পাশাপাশি সরকারের অনেক চ্যালেঞ্জ আছে, সরকারের ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ মানে হলো তাকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করে এক্সিট নিতে হবে, এবং তার একটা প্রায়োরিটি আছে, জনগণের কাছে তার একটা কমিটমেন্ট আছে সংস্কারের ব্যাপারে। এই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো তাকে কিছুটা সময় দিতেও আগ্রহী আছে। এই সব কিছু মিলিয়ে যে 3-4টা গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো মানে গতানুগতিক সরকারগুলোকে আগে ফেস করতে হয় না, যেমন বিশেষ করে সংস্কার অথবা এইরকম বিধ্বস্ত মানে সরকারি কাঠামো বিষয়টা কি face করতে হয় না। অনেকটা এরকম যে সংস্কারের স্বার্থে এখন আমাদের নিত্যপণ্যকে বিলাসবহুল করতে হচ্ছে, আর আমাদের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে সেটাকে মেনে নিতে হচ্ছে। না না, এরকম না, এটা খুবই সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে। এটা এরকম না, এটা হলো যে আমি যদি একাধিক কাজে মনোযোগ দিতে হয়, এবং আমরা অল্প কিছু লোক যদি একাধিক কাজে মনোযোগ দিই, তখন আমাদেরকে প্রতিটা কাজেই নিয়ন্ত্রণ আরোপ করার জন্য সময়টা আগের চেয়ে একটু বেশি লেগে যায়। সেই বেশি জায়গা থেকে কিন্তু সময়টা লাগছে। এবং আমার মনে হয় যদি আমরা আর কিছুদিন দেখে মানে আরো কিছুটা সময় যদি দেখি, এবং এটা যদি ঠিক সেভাবে ওয়ার্কআউট না করে, তাহলে নিশ্চয়ই সরকারকে বিকল্প চিন্তা করতে হবে। কিন্তু এখনো মনে হয় আর একটু সময় দেওয়া যেতে পারে, এবং এরা কতটা সফল হয়, পুনর্গঠন অলরেডি করেছে। তো এই পুনর্গঠনগুলোতেও নানা ক্রাইসিস আছে, আপনিও জানেন, আমরাও জানি, সবাই জানি। কিন্তু ইতিমধ্যে এই সকল প্রবলেম সত্ত্বেও আশা অবশ্যই আমারও আছে, আপনার আছে, জনগণের আছে, আমাদের সবার ছিল। আমার মনে হয় পলিটিক্যাল ম্যানেজমেন্টের স্ট্রেংথটা যদি আর একটু বাড়তো, যারা অনেকেই বলেছেন যে অন্যভাবে বলেছেন, আমি আর একটু জেনারেস হতে বললাম যে পলিটিক্যাল ম্যানেজমেন্টটা যদি আর একটু স্ট্রং হতো, এবং ইকোনমিক কার্টেলগুলোর উপরে যদি মানে এমনকি আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে কার্টেলগুলো কারা করছে সেটা আইডেন্টিফাই হয়ে উঠছে না, কারণ কার্টেলগুলো অনেক সবসময় কিন্তু ওপেন থাকে না, এবং কার্টেলগুলো কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মানে অনেক সময় একটার মধ্যে একটা ঢুকে পড়ে, এবং একে অপরের সাথে বিরাট কোঅপারেশন থাকতে পারে সিন্ডিকেটগুলোতে। তো এই সকল কারণে যারা এর সাথে জড়িত আছে, যারা এটাকে নিয়ন্ত্রণ করার কথা, তারা কিন্তু ঠিক সেভাবে ওই লোকগুলোকে আইডেন্টিফাই করতেও সবসময় সক্ষম হচ্ছে না। এই জন্য একটু সময় লাগছে, এবং সেই সময়টা আমার মনে হয় বেশি দিন কেউ ওয়েট করবে না। সরকারকেও আমরা আবার আসবো আপনার কাছে। জি, 10 সেকেন্ড, এবং তাদেরকেও বুঝতে হবে যে আমাদেরকেও বুঝতে হবে যে আসলে বোধহয় খুব দ্রুত, এবং তারা আসলে এখনো তো প্রিপেয়ার ছিল না। আপনি এই কথাটাই খেয়াল রাখেন যে এই যে এরকম একটা গণঅভ্যুত্থান হবে, এবং গণঅভ্যুত্থান পরবর্তী যে এরকম একটা সরকার গঠন হবে, এই প্রস্তুতিটা একটা রাজনৈতিক দলের যেমন থাকে নির্বাচনকালীন সময়ে, এই সরকারের কিন্তু এমনভাবে ছিল না। সো এই চ্যালেঞ্জগুলো আছে, কিন্তু তারপরেও তাদের উচিত বা তাদের ঠিক হবে যত দ্রুত সম্ভব সংস্কারকে এমনভাবে প্রায়োরিটি দেওয়া যেন নির্বাচন গুরুত্ব পায়, এবং জনগণের আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের ধন্যবাদ। ধন্যবাদ। জনাব ইলিয়াস খান, আমাদের প্রায় 18 কোটি জনগণ, তার মধ্যে এই এত তথ্য এগুলি হয়তো 1 কোটি লোক বোঝে, 17 কোটি লোক কিন্তু বাজারে যায়, পছন্দের জিনিসটা নেড়ে চেড়ে চলে আসে। আমরা অনেক গবেষণায় দেখেছি যে পরিবহনে চাঁদা, সিটি টোল, এগুলো পণ্যের দাম অনেক বাড়িয়ে দেয়। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, চাঁদাটা তুলছে কে, জিনিসের দাম বাড়ছে কেন? আপনার বিশ্লেষণ কি? এটি একটি কি বলে যে খুব সেন্সিটিভ কোশ্চেন এই অর্থে যে আগে তো আওয়ামী লীগের লোকজন চাঁদা তুলতো, আমরা জানি সব, এটা ওপেন সিক্রেট ছিল, পাড়ায়, মহল্লায়, বাজারে, টোলে, সব জায়গায়। এখন কারা চাঁদা তুলছে বা আদৌ তুলছে কিনা এটি নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে। এবং একটি কথা আছে যে চোরে চোরে মাস্তুতো ভাই, যারা চাঁদা তোলে বা পরিবহন সেক্টরে যে চাঁদা তোলে, তাদের এদের একটা জেদে দল করুক, এদের মধ্যে কিন্তু এক ধরনের সমন্বয় আছে, এক ধরনের ঐক্য আছে, যে যখন যে সরকার থাকে তখন তারা তুলবে, যখন সরকার চেঞ্জ হবে তখন মিলেমিশে তুলবে। আমার মনে হয় এখনও বিষয়টা সেরকম। বাট এখন যে অবস্থা, এই অবস্থায় যদি সরকার কঠোর হয়, তারা যদি চেষ্টা করেন, তাহলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব বলে আমি মনে করি। কারণ এবার দেখেছেন আপনি নিশ্চয়ই, এবার আন্দোলনের পরে ছাত্রদের এবং জনতার কিন্তু সবচেয়ে বেশি ক্ষোভ ছিল পুলিশের উপর, কারণ পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। পুলিশ কিন্তু এখন বলা যায় যে সব জায়গায় খুব ভালো অ্যাক্ট করছে।
আগে যে তাদের প্রবণতা, তাদের ব্যাপারে যে অভিযোগগুলো ছিল, তারা ঘুষ ছাড়া কোনো কাজ করে না। এই ট্রাফিকে যারা দায়িত্ব পালন করেন, তারা গাড়িতে পয়সা না দিলে রাস্তাঘাটে যা, এখন কিন্তু সেই অবস্থা নাই। সুতরাং আমি বলতে চাই যে সরকার আন্তরিক হয় তাহলে কিন্তু এই চাঁদাবাজিটা বন্ধ করা সম্ভব। এবং আমার যে ধারণা, আগে যেরকম একদম চাঁদাবাজির মৎসব চলতো, সেটি কিন্তু এখন নেই আমার যেটি ধারণা। তারপরে আমি বলবো, যদি হয়েও থাকে, বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল, তারা এগুলো দেখভাল করতে পারে। কারণ দেশের মানুষের দায়িত্ব এখন কিন্তু অনেকটা বিএনপির উপর। এই কারণ এই যে পতিত স্বৈরাচার, তাদের তো অধিকাংশ লোক পালিয়ে গেছে, মানে বড় বড় চাই যারা, আর অন্যরা নিষ্ক্রিয় হয়ে গেছে বা পালানো অবস্থায় আছে। জনগণকে সিকিউরিটি দাও, কারণ বিএনপি দীর্ঘদিন লড়াই করছে জনগণের গণতন্ত্র উদ্ধারের জন্য। সুতরাং এখন জনগণের প্রতি তাদের কিন্তু একটা দায়িত্ব আছে। বিএনপির পাড়ায় মহল্লায়, বাড়ি ঘর বাজার সব জায়গায় কমিটি আছে, কমিটির নেতারা আছেন, কর্মীরা আছেন, এরা মিলে মানুষের সিকিউরিটি, মানুষের জীবনে স্বস্তি আনা, এগুলো তারা করতে পারে বলে আমি মনে করি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে ভালো ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয়ত, যারা ড্রাইভিং সিটে আছে, তারা কিন্তু তাদের মূল কাজটা কিন্তু তাদের করতে হবে। তারা ইচ্ছে করলে মানে এবং এরা কিন্তু অনেকটা মুক্ত। এই কারণে আমি যে কথাটা আগেই বলেছি, ধরুন যখন যে রাজনৈতিক দল থাকে, তাদের নেতাকর্মী যদি একটা অপরাধ করে, অনেক সময় সেটি কি ভালো করে দেখাও হয় না যে আমার দলের লোকজন করেছে। বাট এই সরকারের তো সেরকম কোনো অবস্থা নাই। তারা তো কারো পক্ষের বা কারো বিপক্ষের সরকার, তারা কিন্তু নিরপেক্ষ অবস্থানে। সুতরাং তারা, আমি মনে করি, একটা সুযোগ পেয়েছে। এই যে মোশাররফ একটু আগে উদাহরণ দিলেন যে শাহাবুদ্দিন সাহেব সেই ডিসি, এসপি সব চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু এটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এটা কিন্তু খুব কঠিন, এটা পারা খুব কঠিন। তাদের জন্য কিন্তু এটি খুব সহজ একটি কাজ। তারা যদি এই চাঁদাবাজি যারা করছে বা করতে চায়, পুলিশের মাধ্যমে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বা অন্য যে অর্গানগুলো আছে, সেগুলো ব্যবহার করে যদি নিবৃত্ত করতে চায়, সেটি করার সুযোগ আছে। আলোচনার স্বার্থে আরেকটা, আমরা তো দীর্ঘদিন ধরে দেশে ভোট হচ্ছে না। একটা সময় এমনও পরিস্থিতি ছিল যে যদি তত্ত্বাবধায়ক সরকারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি হতো, তাহলে হয়তো তারা ভোটেও যেত। এখন আমরা এই 3 মাসে তো দেখছি যে ঢেলে কিছুই সাজাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে এই প্রশাসনকে দিয়ে সেই নির্বাচন কন্ডাক্ট করাটা কি? শুনেন, নানা কথা আমাদের এখানে আছে, সংস্কার করবে, এই করবে, সেই করবে, বাট বাংলাদেশের মানুষের এখন মূল বিষয়, সবার মধ্যে একটা ভোটের ক্ষুধা আছে কিন্তু। কারণ এই 15.5 বছর তারা কিন্তু কোথাও ভোট দিতে পারেনি। যেমন পার্লামেন্টে পারেনি, স্থানীয় সরকারে পারেনি, ট্রেড বডিতে, প্রফেশনাল বডিতে পারেনি, এবং পাড়ায় মহল্লায় যে বিভিন্ন কমিটি আছে না আমাদের গ্রামগঞ্জ, স্কুল কলেজ কমিটি, যেখানে ভোট হয়, কোথাও কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। শুধু একটি দলের লোকই ছিল, তারা মাঝে মাঝে ভোট খেলা করেছে। কিন্তু অন্য দলের, আমার বিকল্প প্রার্থী, আমি আপনাকে পছন্দ না করে মোশাররফ ভাইকে পছন্দ করবো, সেই সুযোগ কিন্তু আমার ছিল না। এই লাস্ট যেটা চূড়ান্ত রূপ ছিল গত 24 সালের নির্বাচন। এবং এমন অবস্থা হয়েছে যে বিশেষ জায়গা থেকে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলে দেওয়া হতে, বেসিসের সভাপতি অমুক, আইএবির সভাপতি অমুক, বিএমের সভাপতি অমুক। এই সংস্কৃতি কিন্তু বাংলাদেশে কখনো ছিল না। সুতরাং ভোটকে কেন্দ্র করে সরকার যদি আগায়, তারা কিন্তু প্রশাসন ঠিক করার চিন্তা করবে। কারণ তাদের প্রতি কিন্তু একটা বড় দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ভোট করা, যেটা মানুষের ব্যাপক আকাঙ্ক্ষা। আমি যেটা বললাম যে মানুষের এমন ক্ষুধা, তারা ভোট দিতে চায়, যেভাবেই হোক ভোট দিতে চায়, সেটি তো তারা পারেনি। সুতরাং এটি যদি করতে হয় ঠিকভাবে, তাহলে কিন্তু প্রশাসন ঠিক করতে হবে, তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে হবে। এবং সরকারের অ্যাটিটিউড কি, সেটি দেখে কিন্তু যদি দলীয় যারা লুকিয়ে আছে, অনেকে তো আছে, কদিন আগে একটি রিপোর্ট এসেছে যে 10.5 লক্ষ সরকারি কর্মচারী, 14 লক্ষ, 10.5 লক্ষই হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া বা আওয়ামী লীগের লোক। কারণ 15.5 বছর শাসনের অনেকে ঢুকেছে, আর অন্য দলের সমর্থক যদি থেকেও থাকে, তাদের রিটায়ারমেন্টে চলে গেছে। শুধু সব কিন্তু আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। সুতরাং এগুলো ঠিক করতে হলে একটা ভোটের রোড ম্যাপ ঠিক করতে হবে, যে আমি এই তারিখে ভোট দিব। আমরা তো নানা ধরনের কথা। সমস্যাটা কি আসলে, দেশে তো পৃথিবীর সকল দেশে রাজনৈতিক দল থাকে, সমর্থক থাকে। সমস্যাটা কি রাজনৈতিক দলের সমর্থন,
না এই জায়গাগুলোতে আমরা প্রফেশনালিজমটা ডেভেলপ করতে পারলাম না? প্রফেশনাল যে আমরা ডেভেলপ করতে পারিনি। আপনি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে ট্রাম্প সাহেব বা যারা এই ক্ষমতায় আসুক, যা ইচ্ছে তা কিন্তু করতে পারবে না। যেমন ট্রাম্প 2000 সালে যে নির্বাচন হয়েছিল, তিনি উল্টিয়ে দিতে চেয়েছিলেন রায়, নিশ্চয়ই আমাদের সবার মনে আছে, কিন্তু মার্কিন আমলাতন্ত্র বলেই বা মার্কিন যে প্রশাসন, তারা কিন্তু সেটি হতে দেয় নাই। তারপর দেখুন ভারতের, আমাদের পার্শ্ববর্তীদের ভারতে নিশ্চয়ই আমাদের মনে আছে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল ল্যান্ডস্লাইড ভিক্টোরি, কিন্তু তিনি হেরে গিয়েছিলেন একটি জায়গায়। এটি বাংলাদেশে চিন্তা করা যায়? এটি বাংলাদেশে কিন্তু চিন্তা করা যায় না। সুতরাং আপনি যে কথা বলেছেন যথার্থই বলেছেন। আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য যে অর্গানগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছে, সেগুলো কোনো শেপ পায়নি আসলে। যে একটা রাষ্ট্র পরিচালনার শেপ দরকার, সেটি পায় না। যেমন নির্বাচনে করতে গেলে যে দলের সমর্থন হয় সেই দলের পক্ষে কাজ করতে চায়, এটা তো প্রফেশনাল অ্যাটিটিউড না। এই যে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব মঞ্চে উঠে নৌকার পক্ষে ভোট চেয়েছে, এটি কোনো সভ্য ভদ্র দেশে চিন্তা করা যায় না। কিন্তু আপনি তো রাষ্ট্রের কর্মচারী, আপনি তো কোনো দলের না। কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশে ভুলে গিয়েছিল সবাই। যেমন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে অনুষ্ঠান শেষ করতো। কতটা আজকে দেখলাম যে 4000 কোটি টাকা খরচ করা হয়েছে ভাস্কর্য নির্মাণে বিভিন্ন জায়গায়। তো এগুলো তো এই আমলাতন্ত্র বলে, এই প্রশাসন বলে, এই আইনশৃঙ্খলা, তারাও কিন্তু এগুলো সরকার যাতে বেশি করে সেই চেষ্টা করে। সুতরাং এগুলো অবসর নেওয়া উচিত। দেশটা আসলে দিন শেষে কিন্তু আমাদের সকলের, আমরা যে দলই করি, এই যে রাষ্ট্রের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটি রাষ্ট্রের হতে হবে, কোনো দলের যেন না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। জনাব মোশাররফ হোসেন, আমরা খুব ভালো করে লক্ষ্য করছি যে এবার বিশেষ করে যারা মাঠে সক্রিয় রাজনৈতিক দল রয়েছে, তারা অনেকগুলো ম্যাচিউরড ডিসিশন নিচ্ছে, ভালো ভালো বার্তা দিচ্ছে, অনেককে বহিষ্কার করতে দেখছি। কিন্তু খুব ভালো করে যখন আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রের সিদ্ধান্তগুলো স্থানীয়ভাবে প্রতিফলিত হচ্ছে না। স্থানীয়ভাবে অনেক জায়গাতেই আমরা খবর পাচ্ছি চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, এবং লোকাল যিনি হয়তো নেতা, তার সিদ্ধান্ত ঠিক করে সেখানে বাস্তবায়ন করা যাচ্ছে না। এই ক্ষেত্রে আপনার বিশ্লেষণটা? না, একটা জিনিস আপনাকে একটু চিন্তা করতে হবে। আমরা তো বাংলাদেশের নাগরিক সবাই। আওয়ামী লীগ কিন্তু এই 16 বছরে একটা জিনিস আমি জানি না, আপনার গ্রামের সাথে আপনার সম্পর্ক নিশ্চয়ই আছে, তো বাংলাদেশের শেখ হাসিনা মানুষের মনোজগতে কিন্তু একটি চরম মানে উপরে ওঠার যে আকাঙ্ক্ষা, সেটা সবার মধ্যে কিন্তু জাগ্রত করেছে যে কোনো ওয়ে। অর্থ আপনাকে ইনকাম করতে হবে। কারণ আপনি একটা দেখেন, আমরা তো এই ভূখণ্ডের লোক, আমরা মানুষ কিন্তু খুব দ্রুত প্রভাবিত হয়। তারপর আমি মানে আপনি লক্ষ্য করবেন যে আপনি যে কথাটি বলেছেন, যে বিশেষ করে এই 5ই আগস্টের পর বিএনপির যে ভূমিকা, এইটা আমার মনে হয় যে কোনো আমার নিন্দু করার স্বীকার করবে যে বিএনপি অত্যন্ত সময় উপযোগী এবং কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার নিশ্চয় মনে থাকার কথা। সংসদে দাঁড়িয়ে তোবাইল আহমেদ বলেছিলেন, যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেই তাহলে বিএনপি জিতে যাবে, আর বিএনপি যদি ক্ষমতায় আসে অথবা সরকার যদি পরিবর্তন হয়, প্রথম রাত্রি 5 লক্ষ লোক মারা যাবে। তা আমরা তো 3 মাস প্রায় ক্ষমতার বাইরে। আওয়ামী লীগের একটা লোক মারা গেছে কিনা আপনি দেখান তো। অর্থাৎ এই যে নেতা কর্মী সমর্থকদের মধ্যে যে একটা নিয়ন্ত্রণ করার একটা স্পৃহা, এটাকে তো আমাদের সাধুবাদ জানানো উচিত। বাংলাদেশ সেই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন মনে করেন আওয়ামী লীগের 15 বছরের কারো বাড়ি দখল হয়ে গেছে, কারো দোকান দখল হয়ে গেছে, কারো জমি দখল হয়ে গেছে, কারো ব্যবসা দখল হয়ে গেছে। কেউ যদি এই 5 তারিখ আওয়ামী লীগের অনেকে পালিয়ে গেছে, এখন সে যদি তার পুরনো জায়গায় ফিরে যায়, সেটাকে কি আপনি দখল বলবেন, চাঁদাবাজি বলবেন? এরকম ব্লেম অনেক জায়গায় দেওয়া হচ্ছে, আপনি সেটা বলবেন? আমরা তো পত্রিকায় দেখি যে 10 বছর সে দোকানেই যেতে পারেনি, 10 বছর তার জমি চাষ করতে পারে নাই, তার 10 বছর সে 10-15 বছর সে ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারে নাই। এখন নাই, এখন কি সে যাবে না? পাশাপাশি আরেকটা যে জিনিস আপনি দেখবেন, যেমন একটা আমি মনে করি একটা বিরাট অভিযোগ যে পরিবহন সেক্টর দখল। আপনি তো এটা তো কন্টিনিউয়াস প্রসেস, তো চালিয়ে লিস্ট সহ বের হয়েছে না, চালিয়ে রাখতে হবে না যে কারা কোন স্ট্যান্ড কি। না, এটা তো চালিয়ে রাখতে হয়। তো চালিয়ে রাখতে হলো তো এটা কেউ না কেউ তো এটা পরিচালনা করছে। এখন আপনাকে দেখতে হবে সেইটা যারা এখন পরিচালনা করছে তারা কি আগের মতো নির্যাতন করছে, চাঁদাবাজি করছে। এই যে কথাটা আপনি বললেন, আগে তো আমরা দেখতাম, আমি গাড়িতে রাস্তায় শুধু একটা লোক নামছে, হয়তো 2 মিনিট দেরি হচ্ছে, ট্রাফিক এসে মামলা করে দিচ্ছে, কোনো কথা নেই।
আমি নিজে এটা সাফারার, আমি দেখেছি বহুবার রিকোয়েস্ট, ভাই আমরা একটু নামতেছি না, এখানে গাড়ি থামাবার কোনো জায়গা না। এটা তো হয়েছে বাংলাদেশে। তারপরে এই যে আপনার মেয়ে ধরে নিয়ে মিথ্যা মামলা, গায়েবী মামলা, আপনাকে ধরে এমন কেসে দিয়েছে আপনার ওই সম্বন্ধে আপনার কোনো সম্পর্কই নেই আপনার। তো এই মানুষের মনে যে একটা আপনার প্রতিহিংসা একটা আপনি ঢুকিয়ে দিয়েছেন, সেটা কি রাতারাতি চলে যাবে? চলে যাবে। আমি নিজে বলি, আমি ধরেন রাজনীতি করি, আমার নিজে যেখান থেকে আমি 2008-18 ইলেকশন করেছিলাম, আওয়ামী লীগের 16 বছরে আমি একটা সভা করতে পারিনি কোথাও। আওয়ামী লীগ বাধা দেয়নি অনেক জায়গায়, অনেক প্রশাসন বলছে উভয়ের নির্দেশ মেনটেন করা যাবে না। কার নির্দেশ জানি না, আজ পর্যন্ত বুঝতে পারিনি যে কার নির্দেশ। এই যে একটা মানে নিয়ন্ত্রণের যে একটা আকাঙ্ক্ষা ছিল তাদের, সেটাকে আপনি রাতারাতি কি দূর করতে পারবেন? অনেকে, আমি বলি ফ্র্যাঙ্কলি বলি, অনেক আপনি দেখেন। আর সবচেয়ে আরেকটি আমাদের সমাজ জীবনে যেটা পরিবর্তন হয়েছে আপনাকে, এই জিনিসগুলি আমাদের কিন্তু বিবেচনায় নিতে হবে সাইকোলজিক্যালি। আওয়ামী লীগের এই যে 15 বছরে এমপিতে ভোট লাগে নাই, উপজেলা চেয়ারম্যানিতে ভোট লাগে না, মেয়র হইতে ভোট লাগে না, ইউনিয়ন পরিষদ মেম্বারে দেন। আমাকে বলে যে ভাই এরা তো বিনা ভোটে হয়েছে, আগামীতে আমরা তো হয়ে যাবো। এই যে মেন্টাল সেট আপ, এই জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এটা রিয়ালিটি, এটা অস্বীকার করার সুযোগ নেই। যার জন্য আপনাকে এই সরকারের এই যে আপনার সংস্কারের পাশাপাশি তাদের একটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেটা হলো কাউন্সেলিং একটা প্রোগ্রাম। যে আগে যা হয়েছে এখন কি আমরা তাই করবো? নো, আমরা করবো না। কিন্তু আপনি সেই মেসেজটা তো তাদেরকে দিতে হবে। আমরা কি দিতে পেরেছি? কারণ আপনার সংকট কি, যে প্রশাসনে এই সরকারের মূল শক্তি কি, মানে আপনার কাজ করার হ্যান্ডসকে প্রশাসন, তাই তো? কিন্তু আপনি প্রশাসনকে সব জায়গায় কি সেই ধরনের সক্রিয় করতে পেরেছেন? পারেননি। মানে বাধাটা কোথায়? এই যে বাধাটা হলো এই যে 15 বছরের শাসনের মধ্যে যে একটা দলীয় মোড়কে তাদেরকে আবদ্ধ করেছে, সেই জায়গা থেকে তারা এখনো বেরিয়ে যেতে পারে না। ওনারা কি এখনো সেই সক্রিয় থাকার বা ওই ধরনের কাজ করার মতো অবস্থানে রয়েছে? অবস্থান না, তার এখন তো আপনি এই যে কথাটা আমরা পরিবর্তনের কথা কেন বারবার বলছি, কারণ আপনি এখানে এই অনুষ্ঠানটা পরিচালনা করেন, আপনি নিশ্চয়ই কাকে দিয়ে কোন কাজটা করাবেন আপনার একটা সেটআপ আছে। তো আপনাকে যদি আমাকে আপনি এখানে বসিয়ে দেন, তাহলে কে সাউন্ড মেনটেন করবে, কে লাইট ম্যান দেখবে, কে ক্যামেরা চালাবে, আমার এটা মেনটেন করতে তো একটু সময় লাগে। তো এখন তো ওই আওয়ামী লীগের সেট আপ এখনো সারা বাংলাদেশে, এই সেট আপ দিয়ে আপনি পরিবর্তন করবেন, এটা আপনি ভাবেন কিভাবে? আমি তো এটা বুঝি না, ভাবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আপনি বলছেন যে আমার প্রশাসন ফাংশন করছে না, আমার পুলিশ ফাংশন করছে না, আমি পরিবর্তন আনতে পারছি না। আমি বলি আপনি 1 সপ্তাহের মধ্যে সবকিছু পরিবর্তন করেন, দেখেন গতি আসে কিনা, চেঞ্জ আসে কিনা। জি। এবং অনেকের কাছে, আমি বলি অনেকের কাছে, এই যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, অনেকের কাছে এত টাকা আছে, তারা অনেক কিছু ম্যানেজ করার মতো সেই সক্ষমতা তাদের আছে। এইটাও আমাদের বুঝতে হবে। কিন্তু দৃশ্যমান এই যে আমরা যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে সিন্ডিকেটগুলো বলি বা নির্দিষ্ট যে গ্রুপগুলো বিভিন্ন জায়গা আপনার কন্ট্রোল করছে, আমরা তো সরকারকে দৃশ্যমানভাবে দেখিনি যে তাদের সাথে বসছে না, ওই একটা কথাই ওয়ে আউট বের করার চেষ্টা করছে। এবং আপনি সবচেয়ে একটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন, এই সরকারের মূল শক্তিটা কি? রাজনৈতিক শক্তি নিঃস্বার্থ তাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু সরকারকে রাজনৈতিক শক্তিকে আস্থে আনার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করছে আপনার কি দৃশ্যমান মনে হচ্ছে? আমরা দেখি সংলাপে দেওয়া হচ্ছে, আমরা নেতাদের সাথে যখন সিনিয়র আলাপ করি, একটা ধরেন বিএনপি বা জামাত অথবা ওই যে বাম গণতান্ত্রিক জোট, আপনার একটা 25 মিনিট 30 মিনিটে কি আলোচনা করা যায়? এটা কি লোক দেখানো? শুধু তাই না, আরেকটা যে জিনিস আপনি মনে করেন যে আপনি সংকট সমাধানের অনেকটা পথ তো আমাদের রাজনৈতিক দলগুলি কিন্তু দিয়ে দিয়েছে। আমরা কি বলছি যে আপনি একটা রূপরেখা দেন, একটা রোড ম্যাপ দেন, যে আপনি প্রশাসন সংস্কার করতে আপনার 2 মাস লাগবে, আপনার এটা বাস্তবায়ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে আপনার 3 মাস লাগবে, এইটা সুশীল সমাজের সাথে আলোচনা করতে 3 মাস লাগবে, এটাকে বাস্তবায়ন করতে আপনার 6 মাস লাগবে। আপনি এই সময় পর আপনি একটা ইলেকশন করবেন, এই তো আপনার। কিন্তু আপনি একটা পথে কি আপনি হাঁটছেন? বরং রাজনৈতিক দলগুলিকে আপনি সাধুবাদ দেওয়া উচিত, তারা যে কাজটা করেছে অত্যন্ত, আমি মনে করি যে কোনো সময়ের অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। বিএনপির নেতৃত্বাধীন 42টি রাজনৈতিক দল, তারা রিটেন একটা লিখিত রাষ্ট্র সংস্কারের 31 দফা আপনাকে উপস্থাপন করেছে। তাহলে সুতরাং এই দলগুলির কাছে আপনার প্রস্তাব চাওয়ার কোনো দরকার নেই, তারা লিখিত দিয়ে দিয়েছে।
আপনার বাম গণতান্ত্রিক জোট তারা লিখিত তারা কি সংস্কার চাই দিয়ে দিয়েছে। আপনার জামাত ইসলামও কিছুদিন আগে আমরা দেখেছি কনফারেন্স করে তারা দিয়েছে এই সংস্কার আমরা চাই। তাহলে সংস্কারের সকল উপাদান তো আপনার টেবিলে। এখন এই সংস্কারের সাথে আপনার ভাবনাটা কি, এই সংস্কারগুলির সাথে আপনার ভাবনা কি? তারপর অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, আপনারা যারা আছেন, সুশীল সমাজ আছে, আমার প্রশাসন আছে, গণমাধ্যম আছে, আলাপ করে যে আপনারা এইটা চাচ্ছেন, আমরা এইটা চাচ্ছি, এইভাবে এটা বাস্তবায়ন করা যায়। এই তো এক। তার চেয়ে আরও একটা বড় সহজ কাজ আছে, যে এখানে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, আপনি দেখবেন সকল রাজনৈতিক দল একটা সিস্টেমে কিন্তু ঐক্যমত, সেটা সংস্কারের দরকার নেই। সেটা বলতেছে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট ফিরিয়ে আনতে চাই, সকল দল, একটা সকল দল। তাইলে কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ফিরে আসে, আপনার অলরেডি আপনার একটা নিরপেক্ষ প্রশাসন কিন্তু তৈরি হয়ে আসে, এবং সেটার একটা কাঠামো কিন্তু গত কেয়ারটেকার গভর্নমেন্টের ছিল। এখন আপনি যদি মনে করেন ওই কাঠামো আমি রাখবো, আর যদি মনে করেন না এর মধ্যে আমি কিছু এডিট করব, আপনি করতে পারেন। যেমন আমরা গতবার সংকটটা কি দিয়েছিলাম, শেখ হাসিনা যে চিৎকার করে বলেছে কেয়ারটেকার আমি বাতিল করেছি, বলেছে যে এই সরকারের মেয়াদ নাই। আপনার মনে আছে 3 মাসেরটা 2 বছর ফখরুদ্দিন ছিল, আপনি মেয়াদ ফিক্সড করে দিতে পারেন। আপনি 2 হাইকোর্টে তখন ওই যে খায়রুল হক প্রভাবিত হয়ে বলেছিলেন যে বিচারপতিদেরকে এখানে ইনক্লুড করা যাবে না, আপনি এখানে সিদ্ধান্ত নিতে পারেন কি বিচারপতি রাখবেন কি রাখবেন না, অথবা কোন লেভেলের লোক রাখবেন। আমার মনে হয় কেয়ারটেকার গভর্নমেন্টকেও আপনার রেক্টিফাই করা খুব একটা কঠিন কাজ না। তাহলে হোয়াই এত লেটটা কেন আপনার? এই জায়গাগুলিকে আপনি বলতেছি আমরা অ্যাড্রেস করেন না, তাহলে জনমনেও একটা আস্থা চলে আসবে। এখন আপনি বাংলাদেশের মানুষকে একটা সাউন্ড কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আছে, আপনি যে কোনো লোকের নির্বাচন ভাই হবে কবে ভাই, এই যে একটা সাউন্ড, এটা এই সরকারের জন্য একটি ব্যাপক চ্যালেঞ্জের একটা বিষয়, এটা এদের মাথায় নিতে হবে। জি ধন্যবাদ জনাব মাহবুবুর রহমান। আমরা এই জায়গা থেকে একটু ভিন্ন যেটা হচ্ছে যে আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো আপনি জানেন, যে আমরা বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে শুরু করে অন্যান্য উন্নত দেশে দেখি যে কোঅপারেটিভ সিস্টেমে কৃষকরা নিজেরা সংঘবদ্ধ হয়, তারা পণ্যের যে উৎপাদন আছে তারপরে সেটা সরবরাহ বাজারজাতকরণ অনেকগুলোর সাথে সমিতির মাধ্যমে তারা ইনক্লুডেড থাকে। আমাদের দেশে আপনি নিশ্চয়ই জানেন যে কুমিল্লা মডেলের বিষয় ছিল, সেখানে কৃষকদের একত্রিত করে সমিতি ব্যবস্থার ছিল। সেখানে কিন্তু সেচ থেকে শুরু করে পণ্যের উৎপাদন সরবরাহ সব জায়গায় একটা ভালো ধরনের ভূমিকায় তারা আসতে পারে, এবং এই মধ্যস্বত্বভোগী যারা রয়েছে এই ব্যারিয়ারটা কিন্তু কাটানো অনেক ক্ষেত্রেই সম্ভব। এই ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু এই ধরনের উদ্যোগ দীর্ঘদিন দেখছি না। অনেক স্কলার রয়েছেন, পণ্ডিত রয়েছেন, এবং আমরা এখনও বলি যে কৃষিভিত্তিক অর্থনীতি, আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারছি না কেন? আপনাকে আবারও ধন্যবাদ। আমার 2জন আলোচক আছেন, ইলিয়াস ভাই এবং মোশাররফ ভাই, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা তুলে এনেছেন। আমি একটু আপনার প্রশ্ন উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় একটু অ্যাড করি, জাস্ট সংক্ষিপ্ত আকারে। সেটা হলো যে নির্বাচন নিয়ে যে কথা, এবং এই নির্বাচনের যে ম্যানেজমেন্টটা যে গত 15 বছরে যে প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হয়েছে, মানে এটা আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচনগুলো খুব প্যারালাইজড হইতে হয়েছে, এবং এগুলো কোনোভাবে ক্রেডিবল হয়নি, অ্যাকসেপ্টেবল হয়নি। তারপরেও কিন্তু বাংলাদেশ আপনি গণতন্ত্রের সূচকে কিন্তু তার অবস্থান সংকট প্রজাতির প্রথমটাই ছিল, হাইব্রিড রিজিমের প্রথম। অথচ পাকিস্তানে কিন্তু ইলেকশন হচ্ছে কাছাকাছি লেভেলের, কিন্তু পাকিস্তান কিন্তু কর্তৃত্ববাদী রাষ্ট্র ডেমোক্রেসি ইন্ডেক্স। তো আমরা করেছি কি জানেন, আমরা আসলে গত 15 বছর, এর আগেও তেমনই ছিলাম কম বেশ, গত 15 বছর বোধ এটা স্কিলটা আরো বেশি ডেভেলপ হয়েছে, চালাকির লেভেলটা অনেক বেশি হয়ে গেছিল, অনেক বেশি। মানে সব ক্ষেত্রে কিভাবে চালাকি করা যায়, এবং এই চালাকি ছিল না, আসলে সবাই সবার সাথে খুব বন্ডামি করছিলাম। এইটা থেকে সহজে বের হয়ে আসতে তো সময় দিতে হবে, এবং এর জন্য একটা সামাজিক আন্দোলন লাগবে। এর প্রভাব কিন্তু পড়েছে, আপনি যে বলছেন কোঅপারেটিভ, এটা তো একটা চাইনিজ আইডিয়া। মূলত এই কোঅপারেটিভ সিস্টেমটা, এগ্রিকালচার কোঅপারেটিভ সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সিস্টেম, এগুলো কিন্তু চায়নায় প্রথম দিকে রাশায়ও ছিল, কিন্তু চায়না খুব অর্গানাইজড হইতে শুরু করেছিল মাওবাদী বিপ্লবের পর, এবং তার আগেও, শুধু মাওবাদী বিপ্লব বলা যাবে না, তার আগেও, পরে আরো বেশি।
এবং এর মধ্যে দিয়ে কিন্তু কিছু সারপ্লাস মানে উদ্বৃত্ত যা পাওয়া যেত সেগুলো কিন্তু মানে একটা নির্ধারিত হারে ট্যাক্স দেওয়ার পরে, সরকারকে দেওয়ার পরে বাকি যেটা উদ্বৃত্ত থাকতো সেটা কিন্তু এই মানে কোঅপারেটিভের ম্যানেজমেন্ট ভাগ পেতেন জি। বা লভ্যাংশ অন্যরা ভাগ পেতেন। তো এইটা সুবিধা কি যে আপনি যেই দামে বিক্রি করলেন তার চেয়েও বেশি পেয়ে যান অনেক সময়। এখন বাংলাদেশে এই মডেলগুলো আগে ছিল না যে তা না, আপনিও কিছুটা খেয়াল করে দেখেন গ্রামে, আর ওনারা তো আমাদের অনেক সিনিয়র, তারা আরো করে ভালো করে বলতে পারবেন গ্রামে গঞ্জে কিন্তু নানান ধরনের সমবায় সমিতি নানান রকমের ছিল, এবং এগুলো কিন্তু অকার্যকর হওয়ার পিছনে কারণ কি? এগুলো কি সরকার দায়ী? সবসময় মানুষ দায়ী। আপনি দেখবেন প্রত্যেকটা সোসাইটিতে নানান ধরনের, নানান বয়সের, নানান কমিউনিটির লোকজন কিন্তু কোঅপারেটিভ মানে প্রতিষ্ঠান তৈরি করেছে, কিন্তু দেখা গেল যারা এই কোঅপারেটিভ প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজ করতো তারা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে সব লুটপাট করতো। একটা পর্যায়ে আস্থাহীনতা তৈরি হয়েছিল সমাজের মধ্যে, এবং এগুলো অকার্যকর হওয়ার পেছনে প্রধান দায় কিন্তু যারা কোঅপারেটিভ সোসাইটিগুলো করেছে তাদের নেতৃত্বের ব্যর্থতা, লোভ, এবং মানে এগুলাকে ম্যানিপুলেট করে নিজেরা বড়লোক হওয়া এবং নিজেরা এগুলো লুটেপুটে খাওয়া। তো এই জায়গাটা, এই সামাজিক মানে অনিশ্চয়তার জায়গাটা কিন্তু আমাদের তো সমবায় ক্যাডার নামে একটা ক্যাডারও আছে, একটা মন্ত্রণালয় হ্যাঁ রয়েছে। আমরা তো গ্রাসরুট লেভেলে কোনো পদক্ষেপ উদ্যোগ দেখি না, একটা সময় যেটা কিছুটা টের পাওয়া যেত। আপনি কিন্তু একটা দারুণ মানে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট উঠাইছেন এখানে, কারণ আমরা আসলে অনেকদিন ধরে এই আলোচনাটা যেন হারিয়ে ফেলেছিলাম যে একটা মন্ত্রণালয় আছে যেখানে সমবায় মন্ত্রণালয়, এত বড় একটা মিনিস্ট্রি থাকার পরেও কিন্তু তার কার্যকারিতা খুব দুর্বল। কিন্তু এরা দুর্বল হওয়ার পিছনে প্রধান কারণ হলো কি, আসলে সমবায়গুলোতে যে পরিমাণ অর্থ ব্যয় এবং এই এনজিও স্টাইলে কাজ করার যে ধরন, এবং এই ধরনের কারণে যে প্রক্রিয়াতে যে পরিমাণ টাকা পয়সার লেনদেন হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে হোক মানে নন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে হোক, এই টাকা পয়সার লেনদেনের কারণে অন্যান্য সেক্টরের মতো এই সেক্টরটাও অকার্যকর হয়ে গেছে। আসলে বিষয়টা তো আপনাকে সার্বিকভাবেই দেখতে হবে। এখন বাংলাদেশে যদি আমরা মনে করি যদি কোনো রাজনৈতিক দল, আমি কারণ নাম মেনশন করলাম না, যদি রিসেন্টলি ক্ষমতায় চলেও আসে, তাদেরকে যে কি পরিমাণ চ্যালেঞ্জ ফেস করতে হবে, এই চ্যালেঞ্জটা শুধুমাত্র রাজনৈতিক চ্যালেঞ্জ না, আমরা রাজনীতিকে প্রায়োরিটি আলোচনা করছি, সামাজিক একটা মারাত্মক চ্যালেঞ্জ আছে, যে সামাজিক চ্যালেঞ্জটা আসলে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই প্রতিহত করা যেত। কিন্তু ওই রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে প্রতিহত করতে হলে একটা বোঝাপড়া লাগবে, একটা কন্ট্যাক্ট লাগবে। আজকে সকালেও আমি প্রেস ক্লাবে মানে আমির খসরু ভাইয়ের সাথে ছিলাম, সেখানেও কিন্তু আমি এটা বলেছি, এটা কন্ট্যাক্ট, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কন্ট্যাক্ট লাগবে। এই কন্ট্যাক্টটা যদি আমাদের না হয়, একটা চুক্তি যদি না করতে পারি, একটা বোঝাপড়া যদি না করতে পারি, এই বোঝাপড়াটারই নেতৃত্ব দেওয়ার জন্য এই অন্তর্বর্তী সরকার করতে পারতো, নেতৃত্ব দিতে পারতো। কিন্তু এখন যে অবস্থা রয়েছে, আপনি তো রাষ্ট্রকে নিয়ে ভাবেন, চিন্তা করেন, আপনি কি আশাবাদী যে উইনার টেকস অল এই রাজনীতি থেকে আমরা যখন রাজনৈতিক সরকার গঠিত হবে বের হয়ে আসতে পারবো? আচ্ছা, মানে সাবির ভাই, এই প্রসঙ্গে আপনাকে দুইটা উদাহরণ দিই যে আমরা কিন্তু শুধু উইনারের ব্যাপারটা না, আরেকটা বিষয় অ্যাড করতে হবে। উইনার তো অবশ্যই এটা কঠিন, সাথে একটা হলো আমি এই যে মানে আমাদের আন্তর্জাতিক পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল লিসবনে, তো সেখানে কিনোট স্পিকার ছিল প্রেজেরুস্কি, আপনি বোধহয় তাকে চেনার কথাই। গণতন্ত্রের খুব গত 50 বছর যাবৎ কাজ করছেন, খুব বয়স্ক মানুষ। তিনি মানে এইবারে আলোচনায় নিয়ে আসলেন যে সবচেয়ে বড় গণতন্ত্রের সংকট হলো মেজরিটি ক্রাইসিস। এখন এই মেজরিটি ক্রাইসিসটাও কিন্তু ম্লান হয়ে যাচ্ছে, যেটা আমরা আলোচনা নিয়ে আসতে চাই। মানে তৃতীয় বিশ্বের দেশগুলোতে মেজরিটিও কিন্তু ডমিনেটেড হয়ে যাচ্ছে, মেজরিটিও কন্ট্রোল হয়ে যাচ্ছে বাই উইনার্স, এবং উইনারও কিন্তু কন্ট্রোল হয়ে যাচ্ছে যখন উইনার কন্ট্রোল বাই ফিউ পিপল, মানে অলিগার্ক। আমরা যখন বলি ওই যে অলিগার্কিক, এটা বাংলা হলো আপনার, বাংলাটা তখন মনে অলিগার্কি বাংলা করা কঠিন, জি বলেন। হ্যাঁ, অলিগার্কিক যখন তৈরি হয় প্রশাসন, তো আপনি কিন্তু জিতে গেলেন, সমন্বয় বা জাতীয় কিছু হয়তো একটা হবে, জি যতটা ক্লিয়ার, মেজরিটির মাধ্যমে জিতলেন, ইলেকশন হলো, জিতে যাওয়ার পরে আপনার মধ্যে কিন্তু অলিগার্কি তৈরি হলো। এই যে 2009 সমন্বয় হয়তো বলা যেতে পারে কিছুটা, বা এই জাতীয়, জি 2008 সালের নির্বাচনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরে কি তৈরি করলো? একটা অলিগার্কি তৈরি করলো। তো এই যে অলিগার্ক থেকে এটা হলো ক্ষমতায় আসছে মেজরিটির মাধ্যমে, এটাকে ক্রাইসিস বলা হচ্ছে। আর সেখানে যখন মেজরিটি ক্রাইসিসকে কন্ট্রোল মানে ডমিনেটেড করে ফেলে অল্প কিছু লোক,
কতিপয়তন্ত্র, এই যে বাংলা মনে আসছে কতিপয়তন্ত্র, তখন কিন্তু আমরা দেখি এই ক্রাইসিস আরো বেশি। আর সাথে আরেকটা জিনিস অ্যাড করি একটু, যদি আপনি একটা মিনিট সময় দেন, সেটা হলো ওনারা নির্বাচনে আমাকে মোশাররফ ভাই যেমন নির্বাচনের কথা বলেন, তো নির্বাচনে ওনারা যে প্রবলেমগুলো চ্যালেঞ্জগুলো ফেস করেছেন 15 বছরে, এবং আরো কিছু আলোচনায় আসছে প্রফেশনাল বডিগুলোতেও নির্বাচনের যে চ্যালেঞ্জ, আপনিও জানেন, আপনি একটা প্রফেশনাল বডিতে আছেন, মানে প্রফেশনাল ইনস্টিটিউটে আছেন। আমিও গত 15 বছরে তো 2বার সিনেট নির্বাচন করলাম, সিন্ডিকেট নির্বাচন করলাম, শিক্ষক সমিতি নির্বাচন করলাম। তো নির্বাচনের প্রফেশনাল বডিতে নির্বাচনী রাজনীতি তো আমি দেখেছি, এবং এই নির্বাচনী রাজনীতি দেখার ফলে দেখলাম তো যে আপনি ইভেন রিক্রুটমেন্ট প্রসেসটাকেও কি করা হয়েছে, পারভার্টেড করে ফেলা হয়েছিল। তো আপনি যখন সব কিছু বিকৃত করে ফেলেন, এবং বিকৃত প্রক্রিয়া যখন 15 বছরে প্রচুর লোকজন নিয়ে এসেছেন, এই জায়গাগুলোতে যে সকল অবাঞ্ছিত, অপ্রয়োজনীয়, দুর্নীতিযুক্ত এবং অযোগ্য লোকজন চলে এসেছে, তাদেরকে থেকে বের করে এই প্রশাসনকে পুনর্গঠন করার জন্য একটা বিরাট রাজনৈতিক প্রক্রিয়া দরকার, রাজনৈতিক নেটওয়ার্ক দরকার। সেই নেটওয়ার্কের জন্যই আমরা বারবার বলছি রাজনৈতিক দলগুলোকে সামনে আনেন, রাজনৈতিক দলগুলোকে পাশে রাখেন, রাজনৈতিক দলগুলোকে সংশ্লিষ্ট করেন। যখনই আপনি রাজনৈতিক দলকে সংশ্লিষ্ট করবেন, আপনি কিন্তু নেটওয়ার্ক পেয়ে যাবেন। সুনির্দিষ্ট লোক, এই যে পুলিশ প্রশাসনে পুনর্গঠন করতে গেলে বা আমরা শেষের দিকে, প্রায় শেষের দিকে চলে এসেছি, 38 সেকেন্ড পুনর্গঠন করতে গেলে তো আপনাকে তো সুনির্দিষ্ট লোকটা পেতে হবে। সেই লোকটা তো একজন সুশীল সমাজের লোক খুব কম চিনে, শুধুমাত্র রাজনীতিবিদেই প্রধানত চিনে, মানে লোকটা কোন কাজের, কোন লোকটা আসলে সৎ, কোনটা অসৎ। যদি উনি মানে সৎ লোক হন, তিনি কিন্তু সৎ লোক বের করতে পারেন। ওনার যদি সদিচ্ছা থাকে, উনি কিন্তু কার্যকর করতে পারেন। কিন্তু একজন মানে রাজনীতিবিদ ছাড়া অন্যদের পক্ষে কিন্তু এটা আইডেন্টিফাই করা একটা বড় চ্যালেঞ্জ। খুঁজে বের করতে হলে রাষ্ট্রীয় সংস্থার সাহায্য নিতে হয়, এবং এটা কিন্তু সবসময় সঠিক তথ্য নাও পাওয়া যেতে পারে। এই সকল কারণে আসলে পুনর্গঠিত কাঠামো একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে। আশা করছি ওনারা সবাই বুঝবেন এবং বুঝতেছেনও, বোধহয় খুব দ্রুত ভালো কোনো প্রত্যাশা আমরা এখনো করি। তবে সংস্কার এবং নির্বাচন দুইটা একসাথে চলা উচিত। জনাব ইলিয়াস খান, আমি শেষ কথা বলি। আমার মনে হয় এখানে মানে মূলত এই যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা রক্ষার যে জায়গাটা, মূলত এই দুটোই ধরি। আপনি কতটা আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার কত দ্রুত আমাদের এখান থেকে? না, আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমি আশাবাদী না। রাজনৈতিক সরকার আসতে হবে, প্রকৃত ভোটের মাধ্যমে, রাতের ভোটের মাধ্যমে না, বা ডামি নির্বাচনের মাধ্যমে না, যাতে জনগণ ভোট দিতে পারে। সেটি যদি কি বলে যে ব্যাপক জনসমর্থন নিয়ে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, আমি মনে করি তারা এটি নিয়ন্ত্রণ করতে পারবে। এই সরকারটা আমরা 3 মাস, আমরা অনেক গত মাসেও বলতাম যে ইটস টু আর্লি টু কমেন্ট, এত দ্রুত কিছু বলা ঠিক হবে না। বাট কোনো উদ্যোগ দেখছি না, কার্যকর কোনো উদ্যোগ দেখছি না। তারা আগে সংস্কার করবে, পরে নির্বাচন দিবে, নানা ধরনের কথা হচ্ছে। এবং জনমনে এমন একটি, ওই মোশাররফ ভাই যেটি আগে বললেন যে কবে যে তারা নির্বাচন দিবে, এটি জনমনে এক ধরনের সন্দেহের সৃষ্টি করেছে। এবং এমন সন্দেহ হচ্ছে, আমি যদি ভুল না বলি, যে তারা ক্ষমতা কুক্ষিগত করতে চায়, যতদিন ইচ্ছে ক্ষমতায় থাকতে চায়। এটা এই সরকারের কিছু মানুষের অনেক প্রত্যাশা, তাদের সম্পর্কে এই ধারণা যেন মানুষের না হয়। কারণ মানুষ বারবার হতাশ হয়েছে। 71-এ আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছিলেন, জীবন দিয়েছিলেন একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশের জন্য। পাকিস্তানে আমাদের নানাভাবে অত্যাচার করতো, কিন্তু আমরা দেখলাম কি, আমার দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে, আমার দেশে দুর্ভিক্ষ উপহার দেওয়া হয়েছে, মানুষ কিন্তু আশাহত হয়েছে। তারপরে 90-এর গণ আন্দোলনের পরে অনেক আশা ছিল। বিশেষ করে একটা সেক্টরের কথা বলি, এটা আমাদের একটু আমি শেষ করছি। 90-এর গণ আন্দোলনের পরে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের ভিসিগুলো দলীয় বিবেচনায় নিয়োগ হয়। স্বৈরাচার এরশাদের আমলেও কিন্তু এরকম ছিল না, অনেকটা যোগ্য লোক কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে আসতেন। সুতরাং আমাদের অনেকবার আশাহত হয়েছে। এবার আমাদের প্রবল আশা এই এখন যে সরকার আছে, যে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, একটি মানবিক বাংলাদেশ তারা উপহার দেবে। জি জনাব মোশাররফ হোসেন, আপনার কি মনে হয় যে রাজনৈতিক সরকার যদি ক্ষমতা নেয়, তাহলে এই যে আমরা বারবার বলছি প্রতিষ্ঠানগুলোর অবস্থা বা প্রফেশনালিজম কি আগের চাইতে বাড়বে বলে আপনি মনে করেন কিনা, বা সার্বিক এই প্রক্রিয়ায় আমরা একটা নতুন সুবাতাস টের পাবো কিনা? অবশ্যই পাবেন আপনি, কারণ আপনি যদি বিএনপির 31 দফাটা আপনি একটু দেখেন,
31 দফার মধ্যে এই যে সংকটগুলোর কথা আপনি বলেছেন, আমাদের প্রফেসর মাহবুব রহমান সাহেব বলেছে, ইলিয়াস খান সাহেব বলেছে, এই সংকটগুলিকে মাথায় রেখে কিন্তু আমরা 31 দফা প্রণয়ন করা হয়েছে। আমরা কি বলেছি যে দল ক্ষমতা যায় সেই দলই অলিগার হয়ে যায়, মাহবুব রহমান সাহেব বলল। আমরা বলেছি যার জন্য বিএনপি যদি এককভাবেও ক্ষমতায় যায় আমরা একটা জাতীয় সরকার করব। এটাকে নতুন উপলব্ধি কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। আমরা বলেছি যে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ, কারণ আমরা দেখেছি দীর্ঘদিন এই যে শেখ হাসিনা 4 বার 3 বার 4 বার বলে বলে নিজেকে কিন্তু একটা সম্রাট রাজার মতো নিজেকে মনে করত। এই জায়গা থেকে আমরা বেরিয়ে যেতে চাই। আমরা বলেছি যে বিএনপি সরকার একটা এই যে হানাহানি বিদ্বেষ এগুলিকে বাদ দিয়ে একটা রেইনবো ন্যাশন, একটা সম্পত্তির বাংলাদেশ আমরা করতে চাই, সম্পত্তির বাংলাদেশ। পরপর 2 বারের আমরা বলেছি এই যে কথাটা বলা হচ্ছে যে আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি একেবারে মানে সর্বময় ক্ষমতার অধিকার, যার জন্য আমরা বলছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার চেক আপ ব্যালেন্স করতে হবে। এভাবে আমাদের একটা প্রশাসনিক কাউন্সিল করতে হবে। সামগ্রিকভাবে আপনি যদি 31 দফা আপনি দেখেন প্রত্যেকটি সেক্টরকে অ্যাড্রেস করে আমরা বলেছি এই সেক্টরগুলিকে জবাবদিহিতার মধ্যে আনতে হলে, জনকল্যাণের মুখী করতে হলে তাহলে এই সংস্কারগুলি দরকার। তা আমার মনে হয় এই বিএনপি এবং তার সমমনা দলগুলি যে 31 দফা দিয়েছে এর মধ্যে যদি আমরা গিয়ে এগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে আমার মনে হয় যে অভিযোগগুলি রাজনৈতিক দল অথবা সরকারের প্রতি করা হয় যে তারা স্বৈরাচারী হয়ে যায়, তারা ফেসিস্ট হয়ে যায়, একরকা হয়ে যায়, নিজেদের স্বার্থকে সমুন্নত করতে চায়, এর কোনো সুযোগ নেই। শুধু একটা জিনিস আপনি দেখেন, একটা উদাহরণ আপনি দেখেন, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, 91-এ বিএনপি ক্ষমতা এসেছে, 96 কিন্তু বিএনপি আসেনি, কারণ জনগণ তার ম্যান্ডেট দেওয়ার মতো কিন্তু একটা সুযোগ ছিল। আবার 2001-এ কিন্তু বিএনপি একটা বিশাল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতা এসেছে। সুতরাং আপনাকে জনগণকে চয়েস করার স্কোপটা দিতে হবে, যে জনগণ যাতে বিচার করতে পারে যে হু ইজ দ্য বেস্ট। এই সুযোগ দেওয়ার সুযোগ যখনই আপনি দেবেন তখনই দেখবেন আপনি অনেক ক্ষেত্রে এই যে আমরা অভিযোগগুলি করি এগুলি নিজেরাই সেলফ রেকটিফাই করে নিজেদেরকে পরিশুদ্ধ করব। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমাদের যে আলোচক রয়েছেন তাদের প্রত্যেকের কথায় যে জিনিসটা প্রতিভাত হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল জায়গাগুলোর মধ্যে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ, এই জায়গাগুলোকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং যত দ্রুত সম্ভব জনগণের সরকারের হাতে তাদের ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।